the color of joy. স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। শব্দের আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। গোডাউনের তালা ও ভেতরে সংরক্ষিত প্যাকেটও ঠিক আছে, কিন্তু প্যাকেটের ভেতর মালামাল নেই। প্রায় অর্ধ কোটি টাকার মালামাল একেবারে উধাও। চট্টগ্রাম পাহাড়তলী রেলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তরের গোডাউনের চিত্র এটি। তবে কখন এবং কিভাবে চুরি হয়েছে তা কেউ জানেন না। অথচ 3 সদস্যের তদন্ত কমিটি চুরির ঘটনার প্রতিবেদনও জমা দিয়েছে। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন আকরাম হোসাইন। এবার মালামালের টেস্ট রিপোর্ট ছাড়াই ঠিকাদারকে বিল পরিশোধের অভিযোগ উঠেছে চট্টগ্রাম পাহাড়তলী রেলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বেলাল হোসেন সরকারের বিরুদ্ধে। অথচ গোডাউনে প্যাকেট থাকলেও কেবল স্প্রিং সহ রেলের মালামাল নেই। 20 জানুয়ারি নতুন মালামাল গোডাউনে রাখতে গেলে প্যাকেটে মালামাল না থাকার বিষয়টি নজরে পড়ে রেল কর্তৃপক্ষের। নিয়ম অনুযায়ী মালামাল প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের নিয়ন্ত্রণাধীন 7 দিন থাকার কথা থাকলেও প্রায় 3 মাস পর জানা গেল মালামাল উধাও, যার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। এরই মধ্যে চুরি উল্লেখ করে প্রতিবেদনও জমা দিয়েছে রেলের তদন্ত কমিটি। অথচ এমন ঘটনার কারণ জানে না কেউ। রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী ইয়াকুব আলী ফকির জানান, প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বিশেষ ক্ষমতা বলে মালামাল কোনো টেস্ট রিপোর্ট ছাড়াই বিল দেওয়ার জন্য আর নোট ইস্যু করতে পারেন। ডিসিএসকে পাওয়ার দেওয়া আছে, যদি সে মালামাল দেখে সন্তুষ্ট হয় যেটা মাল ঠিক হতে পারে, এই কারণে সে আপনার দিতে সরাসরি মালের আনলোড দিতে। এটা আমাদের স্টোর কোর্টে। তবে মালামাল আদৌ ঠিকাদার সরবরাহ করেছেন কিনা সেই প্রশ্ন তুলছে সচেতন মহল। আদৌ চুরি হয়েছে কিনা, পণ্যটা ওই জায়গায় নেওয়া হয়েছিল কিনা আমাদের সন্দেহ আছে। কিন্তু কাগজে কলমে কেন হয় এখানেও হয়তো পণ্যটা আসেই নেই, কারণ টেস্টিং করা ছাড়া এই পণ্য ডেলিভারি দেওয়ার কোনো কারণ তো ছিল না। এর আগে 2024 সালে মালামাল সরবরাহ না করে সরকারের 1,37,87,000 টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এই ঘটনায় পাহাড়তলী সাবেক সরঞ্জাম নিয়ন্ত্রক সহ 10 কর্মকর্তার বিরুদ্ধে মামলাও করে দুদক। রেলের দুর্নীতি অনিয়ম নিয়ে কথা বলেনি অভিযুক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক সহ কোনো কর্মকর্তা। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বাঙালির বসন্ত উৎসবের নানা আয়োজন বন্দরনগরী চট্টগ্রামে। কাল সকাল থেকেই ডিসি হিল, পতেঙ্গা, ওয়াসিম আকরাম পার্ক সহ বিভিন্ন জায়গায় প্রাণের এই উৎসবে মেতে উঠবে ছোট থেকে শুরু করে সব বয়সের মানুষ। আজও চলছে কোনো কোনো জায়গায় বসন্তের উৎসব। একই দিনে বিশ্ব ভালোবাসা দিবস থাকায় ফুল বিকিনির হিড়িক পড়েছে চট্টগ্রামে। নানা ফুলে সাজিয়ে রেখেছে দোকানগুলো। মাঘের জড়তা ভেঙে প্রকৃতিতে গুঞ্জন উঠেছে বসন্তের। বসন্তের আগমনী বার্তার সাথে সাথে কাল পালিত হবে বিশ্ব ভালোবাসা দিবসও। আজও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে মেতে উঠেছে বসন্ত উৎসবে। স্কুলে যখন বাচ্চারা এভাবে করে সেজে আসে, সেটা আমরা গার্ডিয়ান হিসেবে আমরাও সেদিন একটু উৎসব করতে পারি। সো সবকিছু মিলে অনেক আনন্দের দিনটা আসলে আমাদের জন্য। বিশ্ব ভালোবাসা দিবস মানে তো শুধু প্রেমিক আছে এমনটা না, মা বাবাকেও আমরা খুব ভালোবাসি, ভাই বোন আছে, সবার জন্য এই ভালোবাসা দিবসটা। বসন্ত ভালোবাসা দিবস উদযাপনে প্রস্তুত চট্টগ্রামের বিনোদন কেন্দ্র, হোটেল, রেস্টুরেন্ট ও বিনোদন পার্কগুলো। দিনটিকে রাঙাতে বাহারি ফুলের পোস্টার সাজিয়েছে ফুলের দোকানেও। সবচেয়ে বেশি বাহারি ফুলের সমাগম হয়েছে নগরীর চারাগি পাহাড়ের ফুলের দোকানগুলোতেই। তাই ফুলের প্রতি আকর্ষণ বেড়েছে সবার। ফুলের দাম আরেকটু কমানো হতো তাহলে একটু ভালো হতো আর কি। বসন্ত উৎসব ছিল আমাদের স্কুলে, পিঠা উৎসব ছিল। বসন্ত উৎসব তো আমাদের বাঙালির একটি নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি। ফুল ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছর এই দিনগুলোতে ফুলের ব্যবসা জমজমাট থাকলেও গত বছরের তুলনায় এই বছর এই ব্যস্ততা কম। তবু বসন্ত ভালোবাসা দিবসকে ঘিরে ফুল বিক্রির আশায় বুক বেঁধেছেন ফুল ব্যবসায়ীরা। এই সময় বাইরে আপনারা দাঁড়ানোর সুযোগ থাকে না, এত বেশি মানুষ থাকে।
থাকে আজকের দিনে, বাট আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ওইভাবে কোনো কাস্টমার দেখা যাচ্ছে না। তবে 14 ফেব্রুয়ারি শবে বরাত থাকায় সকাল থেকেই দুপুর 12টার মধ্যে বসন্ত উৎসবের আয়োজন শেষ করার নির্দেশ প্রশাসনের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রতিটি বিল্ডিংয়ে বাচ্চাদের খেলাধুলা ও মানসিক বিকাশের জন্য আলাদা জায়গা রাখার জন্য ভবন নির্মাতা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসনের 4 দিনব্যাপী রিহাবের ফেয়ার 25-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। চট্টগ্রাম সিটির প্রতিটি ওয়ার্ডকে সবুজায়ন ও সুন্দর শহর গড়তে সবার সহযোগিতা চান তিনি। এ সময় উপস্থিত ছিলেন রিহাবের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, রিহাবের উপকমিটি এবং ফেয়ার আয়োজক কমিটির সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ব্যবসায়ী সাইদুর রহমান হত্যা মামলায় 3 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত 3 জনের মধ্যে একজন পলাতক রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আজাদ মিয়া জানান, 2019 সালের 29 সেপ্টেম্বর ফল ব্যবসায়ী সাইদুর রহমান বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন বাঞ্ছারামপুরের করইকান্দি ফেরিঘাট এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে। মিয়ানমারের রাখাইন রাজ্যে খাদ্য সংকটের কারণে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য পাচার হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ সম্পর্কিত মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। তবে বিজিবির উদ্ধৃতি দিয়ে আলী ইমাম মজুমদার জানান, পাচার হলেও সেটি উদ্বেগজনক নয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, সেনাবাহিনী, বিজিবি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মায়ানমারের আরাকান রাজ্যে একটা গৃহযুদ্ধ জনিত কারণে ওখানে খাদ্য সংকট হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। আর ওইখানে খাদ্য সংকট হলে খুব স্বাভাবিকভাবেই আমাদের এখান থেকে কিছুটা চোরাচালান হওয়ার ঝুঁকি থাকে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ার চৌধুরীপাড়ায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি উদ্ভাবিত বাড়ি বেগুন 12 চাষ করে সফলতা পেয়েছে কৃষক আবু জাফর। এক একটি বেগুনের ওজন 800 গ্রাম থেকে 1 কেজি। বেগুনের আকার এত বড় দেখে খুশি কৃষকরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। দেখতে লাউয়ের মতো মনে হলেও এটি বেগুন। এক একটি বেগুনের ওজন 1 কেজি পর্যন্ত। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় শৌখিন কৃষক আবু জাফরের ক্ষেতে ঝুলে আছে বড় বড় আকৃতির বেগুন। ইউটিউবে এই সাইজের বেগুনের চাষাবাদ দেখে আগ্রহ জাগে তার। পরে কৃষি কর্মকর্তার সহায়তায় শুরু করেন লাউ বেগুন চাষ। আমি এটা ইউটিউব থেকে দেখে আমি আমাদের কৃষি অফিসার মঞ্জুর সাহেব এবং হাবিল্লা স্যারের সাথে আমি যোগাযোগ করার সাথে ওনারা কৃষি গবেষণা কেন্দ্র হাটহাজারী থেকে ওনারা বীজটা আমাকে সংগ্রহ করে দেয়। এই জাতের একটি গাছে 5 থেকে 7টি বেগুন ঝুলে থাকে। আবু জাফর 80 শতক জমিতে সেই চারা লাগান। 80 থেকে 90 দিনের মাথায় ফলন আসতে শুরু করে। ফল উঠানোর আগ পর্যন্ত প্রায় 1,20,000 টাকার মতো আমার খরচ হয়েছে। এর পরবর্তীতে মনে করেন আমি বিক্রি করতেছি, আজ থেকে প্রায় 2-2.5 মাস পর্যন্ত বিক্রি করতেছি। মিনিমাম আমার খরচ উঠে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃষক আবু জাফরকে বাড়ি 12 বেগুনের বীজ দেয়া হয়। অন্য অনেক জাতের চেয়ে এই বেগুন গাছে রোগবালাইও কম। অন্যান্য বেগুনে অনেক সময় গোড়া পচা ধরে অথবা গোড়া পচে গাছটি উল্টে পড়ে যায়, মারা যায়, উইল্টিং এটাকে বলে। এই ধরনের রোগ খুব কম হয়। আর এই অন্যান্য পোকার যে আক্রমণ, বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা, এই পোকার আক্রমণটাও এখানে কম হয়। কৃষি গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বলেন, এই বেগুন স্বাদেও অতুলনীয়। প্রতি হেক্টরে 50 থেকে 60 টন ফলন হয়। এটার বীজ খুবই কম থাকে। খাওয়ার সময় আমরা যখন সবজি এটা কাটে এনে সবজি রান্না করে বা ভাজি করে খাই, তখন কিন্তু বীজটা কম থাকে, পরবর্তীতে বীজ হয়। যদি সে কৃষক বেগুনের বীজ তৈরি করতে চায়, তখন তাকে ওই বীজটা নিতে হবে আর কি।
বাড়ি বেগুন বারুদ চাষাবাদ করে দেশের সবজি উৎপাদন বৃদ্ধি করার পাশাপাশি কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রাম প্রতিদিন সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আরো একবার স্বাগত। জমে উঠেছে চট্টগ্রামের অমর একুশে বইমেলা। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, মেলার 13তম দিন চলছে, কেমন ভিড় দেখছেন এবং আজ নতুন কি কি বই এসেছে, পাঠকরা কি বলছেন? নাফিস, আপনাকে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের বই মেলাও কিন্তু এবার জমে উঠেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে এই বই মেলায় কিন্তু আমরা দেখছি এখানে স্বনামধন্য যে লেখক আছে তাদের বই কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে লেখকরা যেমনটা এসেছে তেমনিভাবে কিন্তু আমরা দেখছি বই দেখছে, যারা বই নিতে এসেছেন তারাও কিন্তু তাদের পছন্দের বই দেখছেন, তার কারণে তারা আগ্রহ বেড়েছে। এখানে দর্শনার্থী যারা আছে তাদের কিন্তু ভিড় কিন্তু আমরা দেখছি। এখানে স্বনামধন্য যে লেখক আছে তো তাদের বই এখানে পাচ্ছে, তার কারণে কিন্তু এখানে যারা বই নিতে এসেছেন, বই প্রেমী যারা আছে তাদের অনেক আগ্রহ আমরা দেখছি। আমি একজন লেখক আছেন, প্রকাশক লেখক, আমি একটু কথা বলতে চাচ্ছি। আপনার লেখা অনেক বই কিন্তু আছে, এখানেও অনেক বই আছে, তো আসলে কেমন সাড়া মিলছে বলে মনে করছেন? আমরা যেভাবে প্রত্যাশা করি সবসময়, এবারের বইমেলাটা ওরকম হবে না মনে করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে জমে উঠছে। এবারের বইমেলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হয়ে গেছে। অন্যান্য সময়তেও 10 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়, 10 তারিখ থেকে শুরু করে এই বইমেলাটা শুরু হয়। কিন্তু এবারে বাংলা একাডেমির 21-এর বইমেলার সঙ্গে সংযুক্ত রেখে তাল মিলিয়ে এবার 1 ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হয়েছে, যার কারণে কয়েকদিন একটু জমে নেয়, কিন্তু এখন আবার জমে উঠছে। এখন ভালো মোটামুটি বিক্রি হচ্ছে। আমরা যে প্রত্যাশা করেছি সেই প্রত্যাশাটা মোটামুটি কাছাকাছি হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো। এখানে যারা এসেছেন গণ অভ্যুত্থানে, যারা এখানে গণ অভ্যুত্থানে যাদের হাতে কিন্তু আসলে গণ অভ্যুত্থান সফলতা এসেছে, আমি একটু কথা বলতে চাচ্ছি। বইমেলা এসেছেন, তো আপনার পায়ে সমস্যা হয়েছিল? আমার কোমরের ডান পাশে গুলি লাগছিল। বইমেলায় এসেছেন, কেমন আশা করছেন এবারের বইমেলা? ঢাকার বাংলাদেশের নতুন বইমেলা, ঢাকার তুলনায় তো চট্টগ্রামে একটু ঠান্ডা, তো তারপরেও মনে হচ্ছে অনেকটা জমজমাটি। কেমন মনে হচ্ছে বইমেলা? আসলে প্রাণের বইমেলা এবার আসলে একদম নতুন বাংলাদেশ, খুব ভালো লাগতেছে। সর্বপ্রথম ভালো লাগতেছে এখানে মুজিব বন্দনা নামে কিছু নাই। প্রত্যেকটা স্টলে আমরা গতবারও দেখছি মুজিব বন্দনা ছিল, এখন প্রাণের বইমেলা। আমার কাছে খুব ভালো লাগছে, আমি ঘুরতে আসছি, আমরা বন্ধু বান্ধব সবাই দেখতে আসছি, এই তো সব মিলে একটা গুড ফিল। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। পর্যটন শহর কক্সবাজারে নেই ময়লা ফেলার সুব্যবস্থা। ডাম্পিং স্টেশনের অভাবে পৌরসভার সব বর্জ্য ফেলা হচ্ছে নদীর পাড়ে। আবর্জনা ফেলেই ভরাট করা হচ্ছে শহরের ঐতিহ্যবাহী বাঘখালী নদী। দর্শক, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হক। ইরফান, পরিবেশ দূষণ রোধে কর্তৃপক্ষের বক্তব্য কি? এলাকাবাসী এটা নিয়ে কি বলছে? কক্সবাজারকে বলা হতো স্বাস্থ্যকর স্থান এবং পর্যটন নগরী হিসেবে কক্সবাজার ব্যাপক পরিচিতি আছে বাংলাদেশ সহ বিশ্বের যে পর্যটন প্রেমী মানুষ আছে তাদের কাছে। কিন্তু কক্সবাজার শহরে বর্জ্য ব্যবস্থাপনার জন্য এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো জায়গা গড়ে ওঠেনি। আমার পেছনে যদি আপনাকে একটু দেখাই, এখানে আসলে কক্সবাজার পৌরসভার যে বর্জ্যগুলো রয়েছে এগুলো মূলত এখানে এসে ফেলানো হয় এবং এক্সকেভেটর দিয়ে এই ময়লাগুলোকে মূলত নাড়াচাড়া করার কারণে এই যে বিশাল একটি এলাকা জুড়ে পরিবেশের বেশ বেগ পেতে হয় এখান থেকে যারা মানুষ চলাচল করে তারা। আমি একটু, আমার সাথে একজন আছেন বাংলাদেশ পরিবেশ
পরিবেশ আন্দোলন বাপার কক্সবাজারের সাধারণ সম্পাদক, তার কাছে একটু জানতে চাই, আপনারা পরিবেশ আন্দোলন করেন, তো এখানে কক্সবাজার পৌরসভা যে ডাম্পিং স্টেশন করছে না কিংবা এখানে বর্জ্য ফেলছে, এটা নিয়ে আপনারা কি বলবেন? এটা নিয়ে আমরা দীর্ঘদিন চেষ্টা করছি। আমাদের পরিবেশ উপদেষ্টা রেজওয়ান আপা এটি নিয়ে মামলাও করেছেন এবং কোনো অবস্থায় বাকখালী নদীর তীর থেকে এই ময়লা সরানো যাচ্ছে না। তারা বারবার বলেছেন, পুরসভা বারবার প্রতিশ্রুতি দিয়েছেন এবং হুশ কমিউনিটি টাকা দিয়ে আমরা চেয়েছিলাম সেখানে একটা বিশাল ডাম্পিং স্টেশন হবে এবং এই যে স্বাস্থ্যকর নগরীতে অস্বাস্থ্যকর যে পরিবেশ রয়েছে সেটি নির্মূল হবে, কিন্তু দেখা যায় সেটি আরো বাড়ছে। আমরা আশা করছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকার এবং আমাদের পরিবেশ সংস্থাগুলো একত্রিত হয়ে এর বিরুদ্ধে একটি ব্যবস্থা নেবেন এবং এর মধ্যে দিয়ে আমরা শহরের মানুষগুলা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে, বিশেষ করে আমাদের 3 নম্বর ওয়ার্ডের জনগণ খুবই স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এখানে হাসপাতালে বর্জ্য, পর্যটকের বর্জ্য, বিভিন্ন বর্জ্য এই যে এখানে ফেলা হয় সেটি এই নদীর মাধ্যমে পানি তলদেশ দিয়ে মানুষের বিভিন্ন জায়গায় লেয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে, ফলে অস্বাস্থ্যকর আমরা এখানে একটি পানির খাচ্ছি এবং এরপরে শহরে পানি দূষিত হয়ে যাচ্ছে। আমরা মনে করি মানুষের স্বাস্থ্যের দিকে চিন্তা করে এবং যে এই যে মানুষ চলাচলে ক্রুজ করে মানুষ দুর্গন্ধ ছড়াচ্ছে, এটি অচিরে নির্মূল করা দরকার এবং কক্সবাজার একটি স্বাস্থ্যকর স্থান, প্রকৃত অর্থে সেটিকে প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই বাকখালী নদী থেকে এই ময়লাগুলা সরাতে হবে এবং ডাম্পিং স্টেশনের জন্য যে স্থান নির্বাচিত হয়েছে আমরা মনে করি সরকারের সহযোগিতায় সেটি করা হবে এবং যেহেতু এখানে রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই, এখন আমরা চেয়েছি একটি স্থিতির সরকার, এই যে আমাদের একটি দল নিরপেক্ষ সরকার এসেছে, আমরা মনে করি এটি মানুষের জন্য কল্যাণকর একটি সরকার হয়েছে এবং তারা চাইলে এবং আমাদের পরিবেশ উপদেষ্টা রেজওয়ান আপা যেহেতু এটি নিয়ে মামলা করেছেন এবং এটি সরানোর জন্য হাইকোর্টের নির্দেশনাও রয়েছেন, সেটি বাস্তবায়ন করা এখন সময়ের দাবি এবং আমাদের পরিবেশ সংস্থাগুলো, জেলা প্রশাসক এবং জনগণ এবং BIWTA সবাই মিলে নদীর এই যে ময়লা ফেলার জায়গাটা যদি পরিষ্কার রাখে তাহলে কক্সবাজারের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং বিকেলে এবং সকালে এটি একটি উদ্যান বা পার্ক হিসেবে গড়ে উঠতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কক্সবাজারের পরিবেশ আন্দোলনের একজন নেতার সাথে, তিনিও যেটি বলছেন এখানে মূলত ময়লাগুলো ফেলার কারণে নদীও ভরাট হয়ে যাচ্ছে এবং ব্যাপক পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি কিন্তু কক্সবাজারে দেখা দিয়েছে। তো কক্সবাজারের যারা মানুষ আছেন তারাও চান এখান থেকে ময়লার ভাগাড়টি সরে যাক। তো এই ছিল ময়লার কক্সবাজার ভাগাড়ের আপডেট। আমরা চলে যাচ্ছি এখন স্টুডিওতে। ইরফান, ধন্যবাদ আপনাকে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। খাগড়াছড়ি জেলা সদরের প্রত্যন্ত বেলতলি পাড়ার ত্রিপুরা বৃদ্ধ দম্পতিকে নির্মিত নতুন ঘর উপহার দিয়েছে সেনা রিজিয়ন। দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের অর্থায়নে ও সদর জোনের তত্ত্বাবধানে ঘরটি বুঝিয়ে দেওয়া হয়। সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদিমুল ইসলাম, রিজিয়নের স্টাফ অফিসার G2I ক্যাপ্টেন মোহাম্মদ মাজহারুল ইসলাম ও কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরার উপস্থিতিতে বৃদ্ধ দম্পতিটিকে ঘরটি হস্তান্তর করেন। এ সময় দম্পতি বরেন্দ্রলাল ত্রিপুরা ও প্রভাতী বালা ত্রিপুরাকে নগদ 10,000 টাকা আর্থিক সহায়তাও তুলে দেন সেনাবাহিনী। ধর্মীয় পূজা অর্চনার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হল শ্রী শ্রী সেন বাড়ি লক্ষ্মীনারায়ণ মন্দির। দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা সেন বাড়িতে ফিতা কেটে মন্দিরের উদ্বোধন করেন সমাজসেবক সুশীল কুমার হালদার। এ সময় আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মানস কুমার সেন, কমলিনী ঘোষ সহ অন্যান্যরাও। পরে গীতাযজ্ঞ, নাম কীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়। নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।